গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হলো আর কি, যেরকমটাই ভাবা হয়েছিল। এবারে একদম আবার মেগা ডুয়েল দেখতে চলেছে বাংলা, তা বলাই বাহুল্য। ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলতে চান? না, আমি জানি না এটা মেগা ডুয়েল কেন হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীনই তো 5 বছর আগে নন্দীগ্রামে 1956 ভোটে হেরেছেন শুভেন্দু বাবুর কাছে। হুম 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 তো আবার উনি হারবেন। এবার 1956টা হয়তো 19,560 হবে। হার তো ওনার নিশ্চিত, এবং সেটা জেনেই ওনারা রাতের ঘুম উড়ে গেছে। এই বয়সে রাতে না ঘুমালে শরীর খারাপ হতে পারে। আমার সমবেদনা রইল ওনার জন্য। একদমই। স্যার, এছাড়াও তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু নাম এরকম উঠে এসেছে, যেরকম আনিসুর রহমান থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক। এনারা প্রত্যেকে কোনো না কোনো দুর্নীতিতে যুক্ত এবং জেলও পর্যন্ত খেটে এসেছেন। তো এই গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন? না, দেখুন, আমি সব সময় বলে থাকি, আজ বলে নয় বা এখন বলে নয়, যে তৃণমূলটাকে আমি কোনো রাজনৈতিক দল বলে মনেই করি না। হুম 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 দুর্বৃত্তদের স্বার্থ রক্ষার জন্য কিছু দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত দুর্বৃত্তদেরই একটি সংগঠনের নাম তৃণমূল। হুম 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 এখন ওখানে তো ঠগ বাজতে গা উজাড় হয়ে যাবে। হুম আপনি কার কোন জায়গায় আঙ্গুল রাখবেন, যেখানে আঙ্গুল রাখবেন সেখানেই দেখবেন দুর্বৃত্ত। হুম হয় ধর্ষক, নাহলে জেলখাটা আসামি, নাহলে 3.5 বছর জেলখাটা নর্দমার কি একটা রয়েছে, যেটা বা কি মূর্খপাত্র নাকি ওদের। হুম তো বালু চালু সবই তো এক। হয় চাল চোর, নাহলে রেশন চোর, নাহলে কিছু না কিছু চাকরি চোর, গরু চোর, কয়লা চোর। তো তাই তো হবে। হুম হুম একটা দুর্বৃত্তদের যদি সংগঠন হয়, ওখানে যার উপর আঙুল রাখবেন সেই তো দুর্বৃত্ত। ঠিক। তো নতুন করে তো কিছু নয়। একদম। মেঘনাথ হয়ে না থেকে বাংলার প্রার্থী হন, চ্যালেঞ্জ ছুড়েছেন মমতা। এছাড়াও বলছেন, আপনি যদি গণতন্ত্রে ভরসা করেন তাহলে এত কেন ভয় পাচ্ছেন। পরোক্ষভাবে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, কি বলবেন? মানে এটা তো অসম্ভব একটা ব্যাপার না। আপনি যদি পিঁপড়ে দেখবেন যে চিনি চুরি করে খাচ্ছে, আর সেই পিঁপড়ের কাছ থেকে যদি চিনি সরিয়ে দেওয়া হয়, তখন পিঁপড়েও যে মানুষটি সরিয়ে দিচ্ছেন চিনি, তাকে চ্যালেঞ্জ জানাতে হুম থাকে। হুম 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 ভারতের প্রধানমন্ত্রীজির আর কোনো কাজ নেই ওই দুর্বৃত্তদের কথায় বা আস্ফালনে সাড়া দেবেন। ওটাকে সম্পূর্ণভাবে উনি অগ্রাহ্য করছেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে যথোপযুক্ত কাজ করেছেন। এই সমস্ত চোর টোরদের কথার উত্তর দেওয়ারই কোনো মানে হয় না। একদম। অফিসার বদল নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি বলেন, সব অফিসারই আমাদের অফিসার, বিজেপির কোনো সম্ভাবনাই নেই, সিট আরো কমবে। মানুষকে বারবার লাইনে দাঁড় করিয়েছেন, কিন্তু এবার নিজেরাই বেলাইন হয়ে যাবেন। বাংলার অস্মিতার লড়াই, বিজেপির অস্তিত্বের লড়াই। তার এই মন্তব্য প্রসঙ্গে কি মনে করেন আপনি? দেখুন, প্রথমত উনি সম্ভবত ভারতবর্ষের, পশ্চিমবঙ্গ তো বটেই, প্রথম সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী। হুম 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 একজন মুখ্যমন্ত্রী কতটা অপদার্থ হলে এইরকম কথাবার্তা বলতে পারেন। আমাদের অফিস আবার কি? হুম অফিসাররা ওনারা এক্সিকিউট করেন, দে আর দ্য এক্সিকিউটিভ। একদম। এবং কিসের এক্সিকিউটিভ? সংবিধানে শপথ নেওয়া, সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী যে সিদ্ধান্তগুলো হয় সেগুলোকে এক্সিকিউট করার দায়িত্ব আইএস আইপিএস অফিসারদের হুম বা হুম, বিডিওদের, এসডিওদের। তাহলে আমাদের অফিসার কি? ওনার অফিসারদেরকে উনি তৃণমূলের মেম্বার ভাবছেন নাকি? হুম, হুম, আর সে তো 2-4 জন আছে, রাজীব কুমার টুমার টাইপের লোক তো রয়েছে, সুপ্রতিম সরকার, এসব আছে বেশ কিছু, ইন্দিরা মুখার্জি। হুম, তো তাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছেন। হুম, এবং এটা সম্পূর্ণ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সংবিধান স্বীকৃত, আইনের স্বীকৃত অধিকারের মধ্যে পড়ে, এবং সেই অধিকার তারা প্রয়োগ করেছেন। একদম। এখন সেটা নিয়ে তো ওনার সমস্যা হবেই। এতদিন তো এই সমস্ত করে চালিয়েছেন। হুম হুম এই দলদাস, নপুংসক, কৃতদাস আইএস আইপিএস দের সাহায্য উনি এবার পাবেন না। হুম আর যারা এসেছেন, আমি ব্যক্তিগতভাবেও কিছু অফিসারকে চিনি, হুম জানি, তাদের কাজের সম্পর্কে সম্যক ধারণা রয়েছে। হুম হুম এরা না বিজেপির না তৃণমূলের, এরা সম্পূর্ণভাবে সংবিধানের হুম, এবং আইনের শাসন বলবৎ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। একদম। এবং সেটাই আমরা চাই। আমরা কখনোই চাই না যে এই অফিসাররা কোনো দলের হয়ে কাজ করুক, সে আমাদের দলের হোক বা অন্য দলের হোক। একদম। এবং সেটাই দেখা যাচ্ছে। এরা সংবিধানের শপথ নেওয়া লোক। এই সিদ্ধিনাথ বাবু বা অজয় রানাডে বা অজয় চন্দ্র, এরা, হুম, অজয় নন্দা, এরা
সত্যিকারের আইনের শাসন বলবৎ করবেন, এটা আমরা বিশ্বাস করি। বাকি গণতন্ত্রের এই লড়াই বিজেপি, ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে, হুম 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 কিন্তু মানুষ যেন সুষ্ঠুভাবে, শান্তিতে, নিরপেক্ষভাবে তারা ভোট দান করতে পারবেন। তারা ভোটটা কাকে দেবেন সেটা তো নির্বাচনী লড়াই, সেটা আমরাও লড়ছি আর ওই চোর তৃণমূলও লড়ছে, সেটা মানুষ বুঝবে। ঠিক। কিন্তু তাদের ভোট দানের অধিকার যেন স্বীকৃত হয় এবং সেটা সুরক্ষিত হয়, এই অফিসাররা সেটাই করবেন, আর এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করতে পারছেন না। এক্স্যাক্টলি। স্যার, আপনার কথা প্রসঙ্গে আরো একটি উক্তি উঠে আসছে যে 226-এর বেশি ভোট পেয়ে আসনে তারা জিতবেন, এমনটা মমতা বলেছেন। আপনি কি কোথাও না কোথাও এই বিষয়টাকে একটু ল্যাক অফ কনফিডেন্স দেখছেন? যে এর আগে তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দরাজ কণ্ঠে বলে এসেছেন যে প্রত্যেকটাতেই আমরা জিতবো, কিন্তু এবারে উনি উল্লেখ করলেন 226টার বেশি আসন পেয়ে তারা জিতবেন, কি বলবেন? দেখুন, আতঙ্ক তাড়িতা একজন বয়স্ক মহিলার, ওনার মন্তব্য নিয়ে আমার হাসি মজা করা উচিত নয়, হুম হুম শ্লেষাত্মক মন্তব্য করা উচিত নয়। আমার পরিবারের শিক্ষান্ত তো সেটুকুই। হুম হুম ঠিক আছে, উনি যা বলছেন বলুন, ওটাকে আমরা সম্পূর্ণভাবে অগ্রাহ্য করছি। এবং ওনাদের অবস্থাটা এই জায়গায় পৌঁছিয়েছে হুম যে এখন তো মানুষ দিকে দিকে প্রতিরোধ গড়ে তুলছে। হুম আমাকে কালকেই কোনো একটি খুব প্রতিষ্ঠিত সংবাদপত্র, এবং এটাও ঘটনা, সেই সংবাদপত্রকে আমিও প্রকাশ্যেই বলি চটি চাটা, একদম। সেই পত্রিকার সম্পাদক আমার সঙ্গে কথা হচ্ছিল। হুম 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 উনি বলছিলেন যে এই শশী পাজার বাড়িতে হুম এই তৃণমূলের গুন্ডারা যেটুকু প্রসাদ পেয়েছে সেটা নিয়ে যখন মিডিয়ায় হইচই হয়েছে, কাগজে ওরা খুব লিখেছেন টিকেছেন হুম। শশী পাজার ছবি টবি দিয়ে, হুম ওনাকে কালীঘাট থেকে, ক্যামার স্ট্রিট থেকে বলা হয়েছে যে এরপর ভবিষ্যতে যখন তৃণমূলের গুন্ডারা মার খাবে আপনারা দয়া করে ওইটা নিয়ে আর আমাদের হয়ে লড়বেন না। ওতে তৃণমূলের লোক গুন্ডাদের কাছে মেসেজ যাচ্ছে যে বিজেপি কিন্তু এবার প্রহার এন ধনঞ্জয় এটা শুরু করে দিয়েছে। একদম। এখন দিকে দিকে তৃণমূলের লোকরাই মানুষের প্রতিরোধের সম্মুখীন হচ্ছে এবং তারা যথেষ্ট পরিমাণে প্রসাদ পাচ্ছেন। তো এটা নিয়ে যদি লিখতে শুরু করেন আমাদের তৃণমূলের গুন্ডাদের মনোবল ভেঙে যাবে, এই তো ওদের অবস্থা। হুম এবার জানে ওরা যে নির্বাচনে যদি একটুও তোড়ফোড় করতে যায়, কিছু রকম নাটক করতে যায়, হুম হুম কেন্দ্রীয় বাহিনী তো আছেই, মানুষও প্রতিরোধ গড়ে তুলবে। আর সে প্রতিশোধ কতটা মিষ্টি হুম সেটা ওরা এর মধ্যেই জেনে গেছে। একদমই। স্যার, এর আগে মুখ্যমন্ত্রীকেই বলতে শোনা গিয়েছিল যে ভবানীপুর যদি তার বোন হয় তাহলে নন্দীগ্রাম তার মেজ বোন। তবে এবারে দেখা যাচ্ছে যে সরাসরি ভবানীপুরেই ওপেন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আহ, কোনো বিশেষ অঙ্ক কষেই কি এই গোটা সিদ্ধান্ত পদ্মফুল শিবিরের, কি বলতে চান? না দেখুন, এটা একটা অসম্ভব ভালো একটা রাজনৈতিক চাল হয়েছে। হুম হুম কারণ আমরা তো সবসময় বলি আমাদের আর্ম ফোর্সেসেও যে আপনার যে শত্রু হুম হুম বা আপনার যে প্রতিপক্ষ তাকে যদি আপনি মানসিকভাবে আগে ভেঙে দিতে পারেন তাহলে অর্ধেক যুদ্ধ আপনি জিতে যাবেন। একদম। মমতা ব্যানার্জি স্বপনে, শয়নে, জাগরণে উনি সবসময় ওনাকে একটা শব্দ বা একটা সংখ্যা তাড়া করে বেড়ায়। হুম 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 1956 হুম হুম হুম, এই যে আতঙ্ক রয়ে গেছে, শুভেন্দুবাবু নাম শুনলেই ওনার ঘুম উড়ে যায়। একদম। সেই শুভেন্দুবাবু ওনার বাড়িতে ঢুকে পড়েছেন এবার, হুম হুম ওখান থেকে উৎখাত করবেন। তো এই আতঙ্কে তো উনি দিশাহারা, উনি ভবানীপুর ছেড়ে বেরোতে পারবেন না। যতদিন নির্বাচনের রেজাল্ট না ঘোষণা হচ্ছে ততদিন তো ওনার ঘুম উড়ে গেছে। এটা একটা দুর্দান্ত সিদ্ধান্ত, এবং চোখে চোখ রেখে, আমাদের নেতা চোখে চোখ রেখে লড়াই করেন, সিংহের মতো লড়াই করেন, এবং সেটা এবার একবার পেয়েছেন 1956 ভোটে, এবার মমতা ব্যানার্জি আবার পাবেন। একদমই। তো সেই জন্যই কি স্যার মনে করছেন যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার যদি ভবানীপুর নিয়ে কোনো প্রশ্ন করা হচ্ছে উনি সরাসরি রেগে যাচ্ছেন, মানে গোটা বিষয়টাকে নিয়ে উনি কি খুব চাপে পড়ে গিয়েছেন এ বিষয়ে? দেখুন, আমি একটু আগে আবার বললাম, একজন প্রায় 70, 72, 75, জানি না সঠিক সংখ্যাটা, কারণ উনি নিজেই বলেন ওনার 2-3টে জন্মদিন, কিন্তু একজন এই বয়সের মহিলা সম্পর্কে কোনো শ্লেষাত্মক মন্তব্য করা আমার শিক্ষা রুচিতে অন্তত বাধে। একদম। সেই মহিলা ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে যা ইচ্ছা তাই বলতে থাকেন কদর্য ভাষায়, কিন্তু আমার শিক্ষা তো আর ইস্ট জর্জিয়ার শিক্ষা নয়, আমি সেই নিচু লেভেলে নামতে পারবো না, মাফ করবেন।
একদম। নির্বাচনের আগে ডিএ নিয়ে যে গিমিক হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখানে উনি ডিএর কথা টুইট করেছেন, যদিও কোনো রকম অফিসিয়াল কিছু নোটিফিকেশন বেরোয়নি। তারই পরিপ্রেক্ষিতে ভাস্কর ঘোষ, ডিএ আন্দোলনের যিনি নেতৃত্ব দিচ্ছেন, সরাসরি বলেছেন এবারে তারা এই সরকারের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন। নতুন কোনো দল ক্ষমতায় আসুক, সেটা মানুষকে এগিয়ে এসে তাঁরা বোঝাবেন। এ বিষয়ে কি বলবেন? দেখুন, বাংলার প্রতি কটা মানুষ, সে চায়ের দোকানের মালিক হোক অথবা সরকারি কর্মচারী হোক, শিক্ষক হোক, ডাক্তার হোক, কেউই হুম। এই মহিলা এবং তার সরকারকে এক মুহূর্তের জন্য এক বিন্দু মাত্র বিশ্বাস করে না। এটা সম্পূর্ণ প্রতারকদের একটি সরকার, হুম। দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত। হুম। হুম। এবং এই ডিএর গল্পটা যে ভাস্কর বাবু জানেন, হুম। এবং এই কর্মচারীদের, সরকারি কর্মচারীদের সংগঠনরা বা সরকারি কর্মচারী সংগঠনের বাইরে এমনকি তৃণমূলের সংগঠনের লোকরা খুবই ভালো করে জানেন, হুম। হুম। তাদের কোনো সন্দেহ নেই। কোথা থেকে টাকা দেবে? এই হাজার হাজার কোটি টাকা টাকা দেবে কোথা থেকে? আমি আপনাকে একটা কথা বলি, এটা আপনারা হয়তো জানেন না, কারণ হাইলাইট হয়নি। আনন্দবাজারে খবর একটা ব্লক করে বেরিয়েছিল, আমি এটা সেভ করে রেখেছি। হুম। গত 4 মাস ধরে পশ্চিমবঙ্গের যত পিএইচির সরকারি কন্ট্রাক্টররা রয়েছেন, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের, তারা স্ট্রাইকে চলে গেছে। কারণ 2-3 বছর ধরে তারা টাকা পাচ্ছে না সরকারের। আচ্ছা। সরকারি পিএইচি একটা জলের নলও লাগাবে না, ওরা ডিসকাস করেছে, ওরা স্ট্রাইকে গেছে। শুধু হাওড়া আর হুগলি, এই দুটো জেলাতে 750 কোটি টাকা সরকারি ঠিকাদারদের পাওনা বাকি রয়েছে। কাজ বন্ধ হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গে। চটি চাটা মিডিয়া সেগুলোকে হাইলাইট করে না। 750 কোটি টাকা পিএইচির মতো গুরুত্বপূর্ণ দপ্তরে ঠিকাদারদের দিতে পারছে না, তারা বলেছে একটা জলের কল লাগাবো না। আর সেই সরকার হাজার হাজার কোটি টাকা দিয়ে কোথা থেকে দেবে? আবার যুবসাথী শুরু করেছে, কন্যা সাথী। উনি জানেন ওনার হার নিশ্চিন্ত, উনি বিদায় নিচ্ছেনই। 7ই মে ভারতীয় জনতা পার্টির সরকারের প্রথম বৈঠক হবেই হবে। কিন্তু তার আগে এমন অবস্থা করে যায় যে ভারতীয় জনতা পার্টিকেও এসে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। উনি বাংলাকে ধ্বংস করেছেন, এবার বাংলার মাটি জ্বালিয়ে দিচ্ছেন। স্যার, আইপ্যাক মামলাতে কি নতুন করে আবার কোনো প্যাচে পড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল, কি মনে করছেন? দেখুন, প্যাচে পড়বেন মানে কি, প্যাচে তো পড়েই রয়েছেন। তবে ভারতীয় বিচার ব্যবস্থা একটু জটিল হলেও আমি বিশ্বাস রাখতে ভালোবাসি যে মহামান্য সুপ্রিম কোর্ট এ ব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ নেবে। কারণ এটা তো মানে পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার যে উনি ফাইল ডাকাতি করে নিয়ে গেছেন। এবং সংবিধানের শপথ নেওয়া একজন রাজ্যের প্রশাসনিক প্রধান এইরকম আচরণ করতে পারেন, এটা তো ভারতবর্ষে একটা উদাহরণ হয়ে থাকবে। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এটা সারা ভারতবর্ষের কোথাও কোনো জায়গায় রেড করতে পারবে না, কাজ করতে পারবে না যদি এটা উদাহরণ হয়ে থেকে থাকে। তার জন্য আমি নিশ্চিত বিশ্বাস যে মহামান্য সুপ্রিম কোর্ট যথোপযুক্ত ব্যবস্থা নেবেন।